হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি হিসাব বিজ্ঞানের আরেকটি নতুন ক্লাসে। আজকে হচ্ছে আমরা চট্টগ্রাম বোর্ড 2024 সালের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে আজকে আলোচনা করব। তো আজকে আর্থিক বিবরণী যে আয়োজনটা তোমাদের জন্য হতে যাচ্ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো খুবই মনোযোগ সহকারে সেটা দেখো এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাও। তো চলো আমরা শুরু করি। প্রশ্নটা হচ্ছে তিস্তা লিমিটেডের রেওয়া মিল নিম্নে দেওয়া হলো। তিস্তা লিমিটেড প্রতিষ্ঠানের নাম রেওয়া মিল, তারপর হিসাবের নাম দেওয়া আছে। শেয়ার মূলধন, শেয়ার প্রতি প্রতি 10 টাকা, 7 লক্ষ টাকা। বিজ্ঞাপন 30,000 টাকা। ক্রয় 3,50,000 টাকা ভ্যাট সহ। বিক্রয় 4,80,000 টাকা ভ্যাট সহ। 10% বিনিয়োগ 3,20,000 টাকা। যন্ত্রপাতি 2 লক্ষ টাকা। আসবাবপত্র 1,80,000 টাকা। ব্যাংক জমা 60,000 টাকা। সংরক্ষিত আয় বিবরণী প্রারম্ভিক উদ্বৃত্ত, যেহেতু এটা জানুয়ারি মাসের 1 তারিখে, 1,15,000 টাকা ক্রেডিট। সঞ্চিত তহবিল 60,000 টাকা ক্রেডিট। 10% ঋণপত্র জুলাই মাসে 1,20,000 টাকা ক্রেডিট। প্রাপ্য হিসাব 1,25,000 টাকা ডেবিট। প্রদেয় হিসাব 30,000 টাকা ক্রেডিট। শেয়ার অধিহার 10,000 টাকা ক্রেডিট। সুনাম 2,50,000 টাকা ডেবিট। আমাদের সমন্বয়তে কি বলছে? সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 90,000 টাকা। সঞ্চিত তহবিল 1,30,000 টাকায় উন্নীত করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থী বন্ধুরা। 3 নম্বর বলছে আয়কর প্রদানের জন্য 10,000 টাকা সংরক্ষণ করতে হবে। 4 নম্বরে বলেছে শেয়ার মূলধনের উপর 5% লভ্যাংশ ঘোষণা করতে হবে। এখন আমরা আমাদের নাম্বার প্রশ্নতে চলে যাচ্ছি, সেটা হচ্ছে ক্রয় ভ্যাটের পরিমাণ ও বিক্রয় ভ্যাটের পরিমাণ নির্ণয় করো। তো চলো আমরা দেখি আমরা কিভাবে ক্রয় ভ্যাটটা বের করতে পারি। সেটা হচ্ছে আমরা প্রথমে লিখব 2 নং প্রশ্নের সমাধান। নাম্বার শিরোনামটি হবে ক্রয় ভ্যাটের পরিমাণ ও বিক্রয় ভ্যাটের পরিমাণ নির্ণয়। তারপর আমরা আমাদের হিসাব বিজ্ঞানের কাঙ্ক্ষিত ছকটি আঁকবো, বিবরণ টাকা টাকা। তো শুরুতেই আমরা কি বের করব? ক্রয় ভ্যাট বের করব। তো ক্রয় ভ্যাট আমাদের রেওয়া মিলে 3,50,000 টাকা দেওয়া ছিল। আর তার সাথে আমরা হচ্ছে 15 দিয়ে গুণ করছি, 115 দিয়ে ভাগ করছি, কারণ আমরা জানি আমাদের আহ দেশের নিয়ম অনুযায়ী আমাদেরকে যে কোনো পণ্যের উপর ভ্যাট হচ্ছে 15% ধরতে হবে। তো সেই 15% ভ্যাট যেহেতু ধরতে হবে, সেই জন্য আমরা কি করব, 15 দিয়ে গুণ করবো আর 115 দিয়ে ভাগ করবো। তাহলে আমাদের ক্রয় ভ্যাট হবে দাঁড়াচ্ছে হচ্ছে 45,652 টাকা। এরপর আমরা বিক্রয় ভ্যাট বের করব। বিক্রয় ভ্যাট আমাদের রেওয়া মিলে 4,80,000 টাকা ছিল, তার সাথে আমাদের হচ্ছে 15% ভ্যাট যেটা আমাদেরকে বের করতে হবে। সেটা হচ্ছে 15 দিয়ে গুণ করবো, 115 দিয়ে ভাগ করবো, তাহলে আমাদের আসে হচ্ছে 62,609 টাকা। তাহলে আমাদের উত্তর হচ্ছে ক্রয় ভ্যাট হচ্ছে 45,652 টাকা এবং বিক্রয় ভ্যাটের পরিমাণ হচ্ছে 62,609 টাকা। তো আশা করি তোমরা হচ্ছে নাম্বার প্রশ্নটি কিভাবে সমাধান করতে হবে সেটা ভালোভাবে বুঝতে পেরেছো। আমাদের যদি প্রশ্নের মধ্যে ক্রয় এবং বিক্রয় কোনো ভ্যাট দেওয়া থাকলে আমরা সেটা কি করবো, 15% দিয়ে করবো, ঠিক আছে। এরপর আমরা আমাদের নাম্বার প্রশ্নতে চলে যাচ্ছি। নাম্বারে বলছে নিট মুনাফা 50,000 টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। তো এটাও খুবই ইম্পর্টেন্ট। তো এটা তোমরা খুবই ভালোভাবে দেখো যে কিভাবে সমাধান করবো। প্রথমে দেখবো প্রতিষ্ঠানের নাম, এরপর আমাদের সংরক্ষিত আয় বিবরণী লিখবো। এরপর 2023 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য এই লাইনটা ভালো অবশ্যই লিখবো। এরপর বিবরণ টাকা টাকা লিখলাম। এবার আমরা সংরক্ষিত আয়ের প্রারম্ভিক জেটটা নিয়ে আসবো, যেটা আমাদের রেওয়া মিলে দেখো ক্রেডিট পাশে কিন্তু দেওয়া ছিল। সংরক্ষিত আয় বিবরণীর যে হচ্ছে 1,15,000 টাকা দেওয়া ছিল, সেটাই আমরা কি করব, এখানে নিয়ে আসবো। তো এটা আমরা নিয়ে আসলাম। তার সাথে আমরা কি করব, যোগ নিট মুনাফা লিখবো। নিট মুনাফা কিন্তু আমাদের দেখো নাম্বার প্রশ্নতে বলছে 50,000 টাকা ধরে আমাদেরকে সংরক্ষিত আয় বিবরণী করতে হবে। তাহলে আমরা সংরক্ষিত আয় বিবরণী প্রারম্ভিক জের পেলাম, তার সাথে নিট মুনাফা বা চলতি বছরের নিট মুনাফাও পেলাম। দুটো যদি যোগ করি তাহলে আমাদের আসে হচ্ছে 1,65,000 টাকা। তার সাথে আমরা কি করব, বন্টন সমূহ বাদ দিব। এরপর দেখো আমরা বন্টন সমূহতে আনবো সঞ্চিত তহবিলের স্থানান্তর। তো এটা দেখো আমাদের সমন্বয়ে 2 নম্বরে বলেছিল সঞ্চিত তহবিল 1,30,000 টাকায় উন্নীত করতে হবে, ঠিক আছে। তার মানে হচ্ছে আমাদের সঞ্চিত তহবিল 1,30,000 টাকা। এখন এর মধ্যে কিন্তু আমাদের রেওয়া মিলে কিন্তু সঞ্চিত তহবিল কিন্তু দেওয়া ছিল। হ্যাঁ, আমাদের মোট সঞ্চিত তহবিল হবে 1,30,000, যার মধ্যে থেকে 60,000 টাকা কিন্তু আমাদের রেওয়া মিলে দেওয়া ছিল। তো এই যে আমাদের যে 1,30,000 টাকা যে সঞ্চিত তহবিল ছিল, তার মধ্যে যদি 60,000 টাকা আমরা কি করছি, অলরেডি সেটা হিসাবভুক্ত করে ফেলছি। তাহলে আমরা কত টাকা বাদ দিব? 70,000 টাকা বাদ দিব, ঠিক আছে। তার মানে হচ্ছে এখানে প্রশ্নতে বলছে যে 1,30,000 টাকা আমার কাছে ছিল, তার মধ্যে আমি হচ্ছে 60,000 টাকা হিসাবটা দেখিয়ে ফেলছি বা বাদ দিয়ে ফেলছি, এই জন্য এটা আমরা বাদ দিয়ে দিব। আর 70,000 টাকা যেটা আমরা বাদ দেই নেই, ওই অংশটুকু এখন আমরা সংরক্ষিত আয় বিবরণী দেখিয়ে বাদ দিয়ে দিব। এবার আমরা করব কি, আমাদের পরবর্তী ধাপে যাব, সেটা হচ্ছে ঘোষিত লভ্যাংশ।
ঘোষিত লভ্যাংশের দিকে কি বলছে, শেয়ার মূলধনের উপর 5% লভ্যাংশ ঘোষণা করতে হবে। তো আমাদের শেয়ার মূলধন দেখো, রেওয়া মিলের ক্রেডিট পাশে ছিল 7 লক্ষ টাকা, সেই 7 লক্ষ টাকারই করতে হবে 5% করতে হবে। তো 5% কিন্তু আমাদের 4 নম্বর সমন্বয়তে বলে দেওয়া ছিল। তো এই জন্য আমরা কি করছি, ঘোষিত লভ্যাংশ লিখে আমাদের শেয়ার মূলধন 7 লক্ষ টাকার উপর 5% ধরলে আমাদের আসে হচ্ছে 35,000 টাকা। তাহলে এখন আমরা যদি 70,000 টাকা আর 35,000 টাকা, এই দুটো টাকা যদি হচ্ছে আমরা যোগ করি, তাহলে আমাদের বন্টন যে টাকা, বন্টনের টাকা দাঁড়ায় হচ্ছে 1,05,000 টাকা। তাহলে আমাদের সংরক্ষিত আয় বিবরণীর দিকে প্রথমের দিকে ছিল 1,65,000 টাকা, আর তার সাথে আমরা যদি আমাদের বন্টন পেয়েছি 1,05,000 টাকা, দুটো যদি আমরা যোগ বিয়োগ করি, তাহলে আমাদের সমাপনী সংরক্ষিত আয় বা বছর শেষে সংরক্ষিত আয় দাঁড়ায় হচ্ছে 60,000 টাকা। তো আশা করি সংরক্ষিত আয় বিবরণী কিভাবে করতে হবে সেটা তোমরা বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। চলো এবার আমরা আমাদের পরবর্তী প্রশ্নতে চলে যাচ্ছি। এরপরে প্রশ্নটি আমাদের বলেছে গ নাম্বারে, সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত 2,25,000 টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী শেয়ার হোল্ডারদের সত্ত্ব মোট দায়ের পরিমাণ নির্ণয় করতে হবে। তার মানে আমাদের আর্থিক অবস্থার বিবরণী তৈরি করব, তাও শুধু আংশিক বা একটা পাশ বের করবো, শুধু শেয়ার হোল্ডারদের সত্ত্ব মোট দায়ের পরিমাণ, এই এক পাশটা আমরা বের করব। তো দেখা যায় তার এর মধ্যে আমাদের সংরক্ষিত আয় বলছে 2,25,000 টাকা ধরে করতে হবে। তো চলো দেখি এটা কিভাবে করব। গ নাম্বার লিখলাম, প্রতিষ্ঠানের নাম, আর্থিক অবস্থা বিবরণী আংশিক লিখবো, যদি এক পাশ বের করব। 1 ডিসেম্বর 2023 সালে সমাপ্ত বছর দিব না, অবশ্যই তারিখের জন্য আমরা প্রস্তুত করি আর্থিক অবস্থা বিবরণী, এটা হচ্ছে বেসিক, অবশ্যই মনে রাখবা। এরপর আমরা আমাদের ছকটা টানবো, বিবরণ টাকা টাকা। আমাদের প্রথম শিরোনামটি হবে শেয়ার মূলধন, শেয়ার মূলধনের মধ্যে তারপর আসবে হচ্ছে শিরোনাম হবে হচ্ছে অনুমোদিত মূলধন। তো আমাদের প্রশ্নে কিন্তু অনুমোদিত মূলধন দেওয়া ছিল না, সেজন্য আমরা কি করব, এখানে প্রতিটি শেয়ার কত দেওয়া নাই, কত টাকা মূল্যে সেটাও দেওয়া নাই। সেজন্য আমরা কি করব, কোনো নিবন্ধিত মূলধন যেহেতু দেওয়া ছিল না, এক্ষেত্রে আমরা এই জায়গাটা কি করবো, জিরো থাকবে বা ফাঁকা থাকবে, ঠিক আছে। এরপর আমরা আমাদের শিরোনামটি দিব হচ্ছে ইস্যুকৃত, বিলিখিত, আদায়কৃত মূলধন। ইস্যুকৃত আদায়কৃত মূলধন ছিল প্রতিটি 10 টাকা মূল্যের 70,000 শেয়ার, সেটা আমরা কোথা থেকে পেয়েছি, আমাদের রেওয়া মিলের শেয়ার মূলধনই কিন্তু সেটা দেওয়া ছিল। এই দেখো আমাদের শেয়ার মূলধন শেয়ার প্রতি 10 টাকা করে লেখা ছিল, আর কত টাকা ছিল, 7 লক্ষ টাকা। এটি হচ্ছে আমাদের ইস্যুকৃত, বিলিখিত এবং আদায়কৃত মূলধন। তাহলে আমরা আমাদের পরবর্তী শিরোনামটি লিখে পর এবার আমরা কি লিখবো, সঞ্চিতি ও উদ্বৃত্ত। তো সঞ্চিতি ও উদ্বৃত্তর মধ্যে আমাদের সর্বপ্রথম সমাপনী সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত, যেটা আমাদের প্রশ্নের প্রদত্ত, আমাদের কিন্তু প্রশ্নের মধ্যে যে সংরক্ষিত আয় বিবরণী উদ্বৃত্ত নিয়ে অঙ্কটি করতে বলছে সেটাই নিব, ঠিক আছে। ভুলেও কিন্তু আমরা কিন্তু খ নাম্বারে যেটা বের করবো সেটা বের করবো না, আমাদের প্রশ্নদের মধ্যে যে টাকাটা দেওয়া দেওয়া হয়েছে সেই টাকার পরিমাণ নিয়ে আমরা আমাদের অঙ্কটা করব। তো আমাদের প্রশ্নে কিন্তু 2,25,000 টাকা ছিল, এই জন্য 2,25,000 টাকা নিয়ে আমরা করব। এরপর দেখো আমরা হচ্ছে শেয়ার অধিহার নিয়ে আসবো, শেয়ার অধিহার আমরা রেওয়া মিল থেকে 10,000 টাকা সরাসরি নিয়ে আসলাম। এরপর দেখো আমরা হচ্ছে কি নিয়ে আসবো, সঞ্চিত তহবিল। ওকে, এখন আমরা দেখো এটা 2 নম্বর সমন্বয়তে কিন্তু বলে দেওয়া ছিল আমাদের সঞ্চিত তহবিল 1,30,000 টাকা উন্নীত করতে হবে। তার মানে আমার সঞ্চিত তহবিলের মোট টাকা কিন্তু 1,30,000 টাকা হবে। এখন এই 1,30,000 টাকার মধ্যে সঞ্চিত তহবিল যেটা 60,000 টাকা লিখছি, সেটা আমাদের রেওয়া মিলে দেওয়া ছিল। আর এখন 60,000 টাকা রেওয়া মিলে যদি দেওয়া থাকে, আমার মোট তহবিল হচ্ছে 1,30,000, যার মধ্যে 60,000 টাকা আমার রেওয়া মিলে আছে, তাহলে আমার নতুন তহবিল কত টাকা আমরা নিয়ে আসবো বা নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে 70,000 টাকা। এই জন্য আমরা লিখছি যোগ নতুন সংযোজন 70,000 টাকা। তো মোট আসে 1,30,000 টাকা। এখন যদি আমরা আমাদের সঞ্চিত উদ্বৃত্ত সব টাকা যদি যোগ করি, তাহলে আমাদের আসে হচ্ছে 3,65,000 টাকা। এই 3,65,000 টাকাই হচ্ছে আমাদের মোট সঞ্চিত উদ্বৃত্ত। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এরপরে আমরা আরেকটি ধাপে যাব, সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায় 10%, যেটা ঋণপত্র, যেটা আমাদের রেওয়া মিলে দেওয়া ছিল 1,20,000 টাকা ক্রেডিট, সেটা আমরা সরাসরি লিখে দিলাম। এরপরে আমরা শিরোনামটি দিব চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা। চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থার মধ্যে শুরুতেই আসে হচ্ছে প্রদেয় হিসাব। এই দেখো আমাদের রেওয়া মিলের প্রদেয় হিসাব ক্রেডিট পাশে ছিল 30,000 টাকা, লিখে ফেললাম। এরপর ঋণপত্রের বকেয়া সুদ বের করব। আমরা দীর্ঘমেয়াদী দায় 10% ঋণপত্র দেখো হচ্ছে বছরের মাঝামাঝি দিয়ে মানে বিনিয়োগ করেছিলাম বা নিয়েছিলাম, তো এই টাকাটাই আমরা কি করব, সেটা সুদ বের করবো। তো কিভাবে বের করেছি দেখো, আমরা 1,20,000 টাকা ঋণপত্র নিয়েছি, যার 10% বের করব। আর যেহেতু বছরের মাঝামাঝি ছিল, এই জন্য জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মোট 6 মাসের সুদ বের করবো। 6 মাসের সুদ দ্বারাই হচ্ছে আমার 6,000 টাকা। এরপর আমরা করব কি, নতুন আয়কর সঞ্চিতি নিব। এই আয়কর সঞ্চিতি কোথায়, দেখো আমাদের 3 নম্বর সমন্বয় থেকে নিয়ে আসছি। আয়কর প্রদানের জন্য 10,000 টাকা সংরক্ষণ করতে হবে। এই আয় যে 10,000 টাকা আমরা সংরক্ষণ করব, এটাই হচ্ছে আমাদের নতুন আয়কর সঞ্চিতি, কারণ এটা আমাদেরকে সঞ্চয় করতে হবে বা সংরক্ষণ করতে হবে।
এরপর আমরা আমাদেরটা নিয়ে আসবো ভ্যাট চলতি হিসাব। ভ্যাট চলতি হিসাব কোথায় দেখো, আমরা কিন্তু আমাদের ক নাম্বারে ক্রয় ভ্যাট বিক্রয় ভ্যাট দুটা কিন্তু বের করেছিলাম। তো এখন আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু আমাদের বিক্রয় ভ্যাটের পরিমাণ বেশি সেক্ষেত্রে আমাদের দায় বেশি। কিন্তু কিন্তু এখন যদি আমাদেরকে ক্রয় ভ্যাট বেশি হইতো, বিক্রয় ভ্যাট কম হতো, তাহলে কিন্তু এই ভ্যাট চলতি সম্পদের দিকে যেত। ঠিক আছে? তো এর জন্য আমরা কি করছি, যেহেতু ভ্যাট চলতি হিসাবে বিক্রয় ভ্যাটের পরিমাণ বেশি আর ক্রয় ভ্যাটের পরিমাণ কম, বা ক্রয় ভ্যাট ছোট বিক্রয় ভ্যাট বড়, সেই ক্ষেত্রে এটা আমাদের চলতি দায়ের দিকে যাবে। এই জন্য ভ্যাট চলতি হিসাব লিখলাম। আমাদের শুরুর দিকে বিক্রয় ছিল এত 62,609 টাকা, তার সাথে আমরা ক্রয় ভ্যাট বাদ দিলে আমাদের দাঁড়ায় হচ্ছে 16,957 টাকা। এটি হচ্ছে আমাদের ভ্যাট চলতি হিসাব। এরপর আমরা বের করব ঘোষিত লভ্যাংশ। এরপর দেখো আমাদের সর্বশেষ যে হিসাবটি করব সেটা হচ্ছে ঘোষিত লভ্যাংশ। আমাদের শেয়ার মূলধনের 7 লক্ষ টাকার উপর 5% করব, সেটা হচ্ছে 35,000 টাকা। তো সেটা আমরা লিখে দেওয়ার পর আমরা হচ্ছে সকল ধরনের চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা কি করব, যোগ করব। তাহলে লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি আমাদের সকল চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা যোগ করি তাহলে আমাদের দাঁড়ায় আসছে 97,957 টাকা। তাহলে আমরা যদি একটু উপর থেকে গণনা শুরু করি, তাহলে আমাদের ইস্যুকৃত বিলিখিত আদায়কৃত মূলধন ছিল 7 লক্ষ টাকা, মোট সঞ্চিতি উদ্বৃত্ত ছিল 3,65,000 টাকা, দীর্ঘমেয়াদী দায় ছিল 1,20,000 টাকা, চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা হচ্ছে 97,957 টাকা। এই চারটা টাকা যদি আমরা যোগ করি তাহলে আমরা কিন্তু আমাদের শেয়ার মালিকদের সত্ত্ব ও মোট দায় পেয়ে যাই। তাই শেয়ার মালিকদের মোট সত্ত্ব দায় দাঁড়ায় হচ্ছে 12,82,957 টাকা, আর মোট চলতি দায় ভবিষ্যৎ ব্যবস্থা দাঁড়ায় হচ্ছে 97,957 টাকা। তো এই ছিল হিসাব বিজ্ঞানের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি আর্থিক বিবরণী জটিল বিষয়গুলো শিখতে চাও তাহলে আমার ফেসবুক পেজকে ফলো করো এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো, যাতে এরকম ভিডিও নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।